তারপর দ্বিতীয় পর্ব, সাজেকে পৌঁছানোর পর আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হোটেল বুকিং করা। দ্বিতীয় পর্বে আমরা হোটেল ভাড়া এবং বুকিং সম্পর্কে আলোচনা করব। আর তৃতীয় পর্বে সাজেকের সবচেয়ে উঁচু স্থান হচ্ছে কংলাক পাহাড়। তৃতীয় পর্বে আমরা যাব হচ্ছে কংলাক পাহাড়ে। আর চতুর্থ পর্বে দেখাবো রাতের সাজেক, মানে রাতের সাজেক কতটুকু উৎসবমুখর হতে পারে আপনি চতুর্থ পর্ব দেখলে জানতে পারবেন। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব হচ্ছে পঞ্চম পর্ব। এই পর্বে আমরা খুব সকালে যাব হেলিপ্যাডে এবং সেখান থেকে সূর্যোদয় এবং মেঘের দৃশ্য দেখব। আর যেহেতু আমরা খাগড়াছড়ি হয়ে সাজেক যাব, তাই ফেরার পথে খাগড়াছড়ির কিছু কিছু জায়গাও আপনাদেরকে দেখাবো, যেমন হাজারছড়া ঝর্ণা, আলুটিলা গুহা এবং সবশেষে ঝুলন্ত ব্রিজ। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর শুরু করার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমার নতুন ভিডিওর আপডেট খুব দ্রুত পেয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাত 11টায় ঢাকা কলাবাগান বাস টার্মিনাল থেকে আমাদের যাত্রা শুরু এবং দিনটি ছিল 24শে ডিসেম্বর সোমবার। সাজেক যাওয়ার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে ঢাকা থেকে খাগড়াছড়ি। খাগড়াছড়ি থেকে বাকিটা রাস্তা যেতে হবে চান্দের গাড়িতে করে। বন্ধুরা, রাত 11টার দিকে রওনা দিলেও আমাদেরকে কুমিল্লা পৌঁছাতে প্রায় ভোর 4টা। দীর্ঘক্ষণ আমাদেরকে জ্যামে বসে থাকতে হয়েছিল। ঢাকা কাশপুর থেকে মেঘনা ব্রিজ পর্যন্ত ভয়াবহ রকমের জ্যাম ছিল। সাধারণত ঢাকা থেকে কুমিল্লা পৌঁছাতে সময় লাগে 2 ঘন্টার মতো, কিন্তু আমাদের সময় লেগেছিল প্রায় 5 ঘন্টার মতো। যাই হোক, কুমিল্লা পৌঁছানোর পর আমাদের প্রথম কাজ হচ্ছে এখন হালকা নাস্তা করা। সাধারণত কুমিল্লা হাইওয়ে রেস্টুরেন্টগুলোর খাবারের দাম থাকে অনেক বেশি, বিশেষ করে ভারী খাবারগুলোর দাম থাকে অতিরিক্ত মাত্রায়। সেজন্য আপনারা যখন এই হোটেলগুলোতে আসবেন, অর্ডার করার আগে অবশ্যই একটু প্রাইস সম্পর্কে ধারণা নিয়ে নেবেন। পরের দিন সকালে ঘুম ভেঙে উঠে দেখি আমাদের গাড়িটি খাগড়াছড়ির আঁকাবাঁকা পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছে। সমতল থেকে কতটুকু উপরে তা নির্দিষ্ট করে বলতে পারছি না, তবে বেশ উপর দিয়ে যাচ্ছি এতটুকু কিন্তু মনে হচ্ছে। নিচে তাকালে ছোট বড় অনেক পাহাড় দেখতে পাচ্ছি। এখন হচ্ছে সকাল 6:30। বাসের ভিতরে প্রায় 2 ঘন্টার মতো ঘুমানোর সুযোগ ছিল, কিন্তু সারা রাত এত ঠান্ডা ছিল যে ঠিকমতো ঘুমাতে পারিনি। আমাদের টিম মেম্বার 4 জনের ভিতরে 2 জনের ইচ্ছে ছিল এসি বাসে করে যাওয়ার, আর 2 জনের ইচ্ছে ছিল নন এসি বাসে করে যাওয়ার। শেষ পর্যন্ত আমরা চিন্তা করলাম এখন যেহেতু শীতকাল, সেজন্য আমরা এখন নন এসি বাসে করে যাব। কিন্তু এই সিদ্ধান্তটা আমাদের ভুল ছিল। কেন ভুল ছিল সেই বিষয়টা এখন বলছি। নন এসি বাসের ভিতরে সারা রাত ঠান্ডায় আমাদের সকলের অবস্থা খারাপ, কারণ বাসের জানালা দিয়ে প্রচুর পরিমাণে ঠান্ডা বাসের ভিতরে ঢুকতেছিল। কিন্তু এসি বাসে করে গেলে এই প্রবলেমে পড়তে হতো না, কারণ এসি বাসের পুরাটা গাড়ি থাকে বন্ধ অবস্থায়, সেজন্য ভিতরে বাতাস ঢুকতে পারে না। আর শীতকালে কিন্তু এসি চালানো হয় না। সেজন্য আমি বলবো আপনারা যখন শীতকালে হলো এসি বাসে করে আসাই বেটার হবে, কারণ ঠান্ডার ভিতরে সারা রাতে আপনাকে অনেক কষ্ট করতে হতে পারে। খাগড়াছড়ি যাওয়ার পথে এমন রাস্তা দেখে মনে হচ্ছিল যে কেউ যেন শত শত বছর আগে এখানে পাহাড় কেটে রাস্তার ব্যবস্থা করেছে। সত্যি অসাধারণ। আর এই রাস্তা দিয়ে যাওয়ার পথে মনে হচ্ছিল নৌকা যেমন 2 দিকে দুলে, তেমন আমাদের গাড়িটাও 2 দিকে দুলতেছিল, কারণ রাস্তার কন্ডিশন হচ্ছে আঁকাবাঁকা। কিন্তু কোয়ালিটি বলতে গেলে রাস্তার কোয়ালিটি ছিল খুবই ভালো, কোথাও কোনো ভাঙাচোরা ছিল না। অবশেষে সকাল 8:30টায় পৌঁছায় খাগড়াছড়িতে। যদি আমরা জ্যামে না পড়তাম তাহলে আমরা 7টার ভিতরে চলে আসতাম। এখানে একটা কথা বলে রাখি, আপনার যদি প্রথমে রওনা দিতে দেরি হয় অথবা জ্যামে ট্যামে পড়ে আপনার আসতে দেরি হয়, তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে সব কিছু থেকে পিছিয়ে পড়বেন, কারণ এখানে সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টা একটু পরে আপনারা বুঝতে পারবেন। প্রচণ্ড ঠান্ডা, সারা রাস্তায় মোটামুটি আমাদের বাসে মানে কি পরিমাণ ঠান্ডা ছিল সেটা আসলে আপনাদেরকে বুঝাইতে পারবো না। ভাই, এই সাজেক যাওয়ার জন্য মানে চাঁদের গাড়ি ভাড়া কেমন পড়ে? প্যাকেজের উপর। হ্যাঁ, কিরকম? ফুল প্যাকেজ 8100। ফুল প্যাকেজ কোন কোন জায়গায় এর ভিতরে ঘুরান? এর ভিতরে আটাচড়া ঝর্ণা, আলুটিলা গুহা, রিসাং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ, কংলাক পাহাড়, সাজেক, এগুলো। এটা 2 দিনের ট্যুর নাকি? মানে আজকে এবং কালকে কখন ফিরবেন? কালকে সকালে 10টায়। সকাল 10টায়। আমাদের এই চাঁদের গাড়িটা ভাড়া করা হয়েছে 8,000 টাকা দিয়ে। দাম নিয়ে তেমন একটা মূলামূলি করা হয় না, কারণ এখানকার চাঁদের গাড়ি ভাড়াগুলো মোটামুটি ফিক্সড প্রাইস। এই 200-100 টাকা এদিক সেদিক করা যেতে পারে। তো চলুন, আমাদেরকে টাইমলি সাজেকে যেতে হবে। টাইমের ব্যাপারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ বন্ধুরা, টাইমের ব্যাপারটা কেন এত ইম্পর্টেন্ট সেই বিষয়টা এখন আপনাদেরকে বলছি। খাগড়াছড়ি থেকে আমরা এখন যাচ্ছি বাগাইহাট আর্মি ক্যাম্পে।
যেভাবে হোক সকাল 10টার ভিতরে আমাদেরকে সেখানে পৌঁছাতেই হবে, কারণ বাগাইহাটের পর সাজেক যেতে বাকিটুকু রাস্তা সেনাবাহিনী স্কটে করে যেতে হবে। সেনাবাহিনীর স্কট দিনে 2বার পাওয়া যায়, সকাল 10টায় একবার, বিকাল 3:30টায় একবার। আপনি যদি কোনোভাবে সকালের স্কট মিস করেন তাহলে আপনাকে আবার বিকাল 3:30টার জন্য অপেক্ষা করতে হবে। সেনাবাহিনীর স্কট ছাড়া আপনাকে কোনোভাবে যাওয়ার অনুমোদন দেওয়া হবে না। মানে আপনাকে পুরো রাস্তায় সেনাবাহিনী আপনাকে গার্ড দিতে দিতে নিয়ে যাবে, যাতে আপনারও কোনো সমস্যা না হয়, পাহাড়িদের কোনো সমস্যা না হয়। সেই জন্য বললাম সময়ের ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে। খাগড়াছড়ি থেকে বাগাইহাট যেতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো। এখন হচ্ছে সকাল 9টা, আমাদের হাতে আছে মাত্র 1 ঘন্টা। সেজন্য যেভাবে হোক 10টার ভিতরে পৌঁছাতেই হবে। আমরা খাগড়াছড়ি পৌঁছানোর পর সকালবেলা নাস্তা করারও সময় পাবো, তবে সমস্যা নাই, পথে আমরা নাস্তা করে নেব। এটা হচ্ছে দিঘিনাল আর্মি ক্যাম্প। আগে সাজেক যাওয়ার জন্য এখান থেকে অনুমতি নিতে হতো, কিন্তু বর্তমানে এখন সকল কাজে হয় বাগাইহাট আর্মি ক্যাম্পে। এই যে আমরা চলে এসেছি বাগাইহাট আর্মি ক্যাম্পে। দেখুন সবগুলা গাড়ি কিন্তু সিরিয়ালে দাঁড়িয়ে আছে, এবং ঠিক 10টার দিকে সবগুলা গাড়ি কিন্তু একসাথে ছাড়া হবে, এবং সবগুলা গাড়ির সামনে থাকবে হচ্ছে সেনাবাহিনীর গাড়ি। আর এখন আমাদেরকে এখানে সেনাবাহিনীর কাছে আমাদের গাড়িতে কয়জন যাচ্ছি, কে কে যাচ্ছি, কোথায় থাকবো, সব কিছু নিয়ে বিস্তারিত ওনাদের কাছে তথ্য দিতে হবে। কি প্রশ্ন করছে? কিছু প্রশ্ন করছে? কিসের কোনো প্রশ্ন করে না, এমনিতে ওদেরকে বলতে হয় নেম, লোকেশন, কোথা থেকে আসছে, আচ্ছা। যাবে, কতজন থাকবে, আর রুম বুকিং করা আছে কিনা এটা জানতে চাচ্ছিল। এগুলো সবার কাছ থেকে জানতে ছিল, এই ডকুমেন্টসগুলো প্রয়োজন হয়। ওকে, আমাদের সকল ফর্মালিটিস কমপ্লিট। এখন আমরা যাচ্ছি হলো মাচালং বাজারের দিকে, এবং এটাই মোটামুটি সাজেক যাওয়ার পথে সর্বশেষ বাজার। আমরা এখনও যেহেতু সকালের নাস্তা করিনি, আমরা ওইখানে গিয়ে সকালের নাস্তা করব। আর যেতে যেতে সাজেক নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি। সেটা হচ্ছে সাজেক রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা অবস্থিত, এবং এটাই মোটামুটি বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা হচ্ছে 1800 ফুট। সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলায় হলেও ভৌগোলিক কারণে খাগড়াছড়ি হয়ে কিন্তু সাজেকে যেতে হয়। খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব হচ্ছে 70 কিলোমিটার, আর দিঘিনালা থেকে এর দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার। সাজেকের উত্তরে হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্য, এবং পূর্ব দিকে হচ্ছে ভারতের মিজোরাম রাজ্য। এই দুইটা রাজ্যের মাঝখানে হচ্ছে সাজেক। সাজেকের পুরো এরিয়াটাই হচ্ছে বাংলাদেশ আর্মির, এবং এটাই মোটামুটি বাংলাদেশের সর্বোচ্চ আর্মি ক্যাম্প। আমরা চলে এসেছি মাচালং আর্মি ক্যাম্পের সামনে। এই যে সিরিয়ালে গাড়িগুলো দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছেন, এগুলো সকাল 10টার দিকে সাজেক থেকে ছেড়ে এসেছে। এখানে দাঁড়িয়ে থাকার অর্থ হচ্ছে আমাদেরকে যাওয়ার সুযোগ করে দিচ্ছে, কারণ পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, ডাবল লেনে গাড়ি চালানোর কোনো সুযোগ নেই। কারণ পাহাড়ের উঁচু নিচু রাস্তাগুলো যদি কোনো গাড়ি উপরের দিকে উঠতে চায়, আবার আরেকটা গাড়ি যদি নিচের দিকে নামে, তাহলে একটা বিপজ্জনক অবস্থা সৃষ্টি হতে পারে।
জায়গার নাম হচ্ছে মাচালং। সাজেক যাওয়া আসার পথে এখানে মোটামুটি শেষ স্থান, যেখান থেকে আপনি হালকা পাতলা নাস্তা করে নিতে পারেন। এই যে উপজাতিদের বাজার, এগুলা পাহাড়ি শাকসবজি, যদিও আমাদের এখানে এগুলা পাওয়া যায়। এই যে পাহাড়ি কমলা। মাচালং বাজার খুবই দুর্গম একটি এলাকা। এখানে আমাদের বাঙালিদের বসবাস নেই, একমাত্র এখানে পাহাড়িরাই বসবাস করে। দুর্গম এলাকা হওয়ার কারণে এখানে বিদ্যুতের সংযোগ নেই, শুধুমাত্র এখানে সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। আর পাহাড়ি এলাকার কারণে এখান থেকে সাজেক পর্যন্ত পাহাড়ের যে সারি সারি দৃশ্যগুলো দেখবেন, এগুলো দেখে মনে হবে মোটামুটি আপনার পয়সা উসুল, মানে সাজেক আসার পয়সা উসুল। আর ঢাকা থেকে এই জায়গা পর্যন্ত আসতে আপনার যেই ক্লান্তিটা হবে, এই দৃশ্যগুলো দেখার পর মোটামুটি আপনার সেই ক্লান্তির নিমিষে দূর হয়ে যাবে। আপনারা এখন সেই দৃশ্যগুলো দেখতে থাকুন এবং এই ফাঁকে আমি আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি। সেটা হচ্ছে ঢাকা থেকে সাজেক পর্যন্ত আসতে আপনার কীভাবে সুবিধা হবে। দর্শক বন্ধুরা, শেষের এই 3 কিলোমিটার একজন চালকের কাছে চ্যালেঞ্জিং বিষয়। এই রোডে চালানোর পূর্ব অভিজ্ঞতা না থাকলে কিন্তু এই রোডে চালানোটা একটু দুঃসাধ্য ব্যাপার। আর এই শেষে 3 কিলোমিটার ওঠার সময় যে দৃশ্যটা আপনি দেখবেন, মানে নিচের দিকে তাকালে যে দৃশ্যগুলো দেখবেন, তা এক্সট্রিম, মানে কিছু বলার নাই এই দৃশ্য নিয়ে। অন্তত এই দৃশ্য দেখার জন্য একবার আপনাকে সাজেক আসতেই হবে। আমার এই ভিডিওর মাধ্যমে কতটুকু তুলে ধরতে পারলাম তা আসলে আপনারাই বুঝতে পারবেন, কিন্তু নিজের চোখে দেখার মতো আনন্দ আসলে এই ভিডিওর মাধ্যমে পাবেন না। সাজেক আসার জন্য উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল, শরৎকাল এবং হেমন্তকাল। এই 3টা সময় আসলে আপনি মেঘের খেলা দেখতে পাবেন। আর তাছাড়াও আপনি সাধারণত সবসময় সাজেক ভ্রমণ করতে পারেন। আর সাজেক ভ্রমণ করার আগে কিছু টিপস আপনাদেরকে দিয়ে রাখি। সেটা হচ্ছে সাজেকে কিন্তু বিদ্যুতের ব্যবস্থা নেই, সেজন্য আপনি আসার সময় পাওয়ার ব্যাংক নিয়ে আসতে হবে। তবে কিছু কিছু হোটেলে আপনি সোলার সিস্টেমের মাধ্যমে মোবাইল চার্জ দিতে পারবেন, কিন্তু সেটা খুব আস্তে আস্তে হয়। আর সাজেকে রবি এবং টেলিটকে সিম ছাড়া কোনো সিমের নেটওয়ার্ক থাকে না, সেজন্য আপনি এই 2টা সিম নিয়ে আসতে পারেন। আর সাজেক আসার জন্য কোনো গাইডের দরকার নেই, আপনার ড্রাইভারে আপনার গাইডের কাজ করবে। আর আপনি যদি ছুটির দিনগুলোতে সাজেক ভ্রমণ করতে চান, মানে শুক্রবার অথবা কোনো সরকারি ছুটির দিনে সাজেক ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে সব কিছু অ্যাডভান্স করে রাখাই ভালো। যেমন হোটেল বুকিং অ্যাডভান্স করে রাখতে পারেন অথবা গাড়ি বুকিং অ্যাডভান্স করে রাখতে পারেন। আমি কয়েকটি হোটেলের নাম এবং নাম্বার এবং গাড়ির নাম্বার আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে ওইখান থেকে নাম্বার নিয়ে বুকিং করে রাখতে পারেন। আর সাজেক ভ্রমণের আমার এই ভিডিও সিরিজের 2য় পর্বে আমি হোটেল বুকিং নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা যদি 2য় পর্ব দেখেন তাহলে সাজেকে হোটেল বুকিং নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আমাদের সাজেক ভ্রমণের প্রথম পর্ব একদম শেষ পর্যায়ে, কারণ আমরা অলরেডি সাজেক চলে এসেছি। আর এই পর্ব শেষ করার আগে আপনাদের কাছে আমার কিছু অনুরোধ। সেটা হচ্ছে, এখানে যখন আপনারা বেড়াতে আসবেন, এখানকার আদিবাসী মানুষের সাথে ভদ্রভাবে আচরণ করুন, কারণ তারা খুব সরল সোজা। আর এখানে আপনার নিরাপত্তার স্বার্থে অথবা সবার নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। তো বন্ধুরা, প্রথম পর্ব থেকে বিদায় এবং 2য় পর্ব দেখার আমন্ত্রণ রইল। 2য় পর্ব দেখতে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ফলো করুন। আর সবশেষে বলতে চাই, আমার এই ভিডিওটা যদি আপনার একটুখানি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, টাটা।